এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ। জানাবো আওয়ামী লীগকে কি ভোট করতে দেওয়া উচিত, কি বলছেন পার্থ। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার, বলছেন রিজভী। গৃহযুদ্ধের ষড়যন্ত্র ফ্যাসিস্ট হাসিনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানাবো চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল, বলছে প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ। স্বাভাবিকভাবে প্রতি বছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হলেও এবার ঘটতে পারে ব্যতিক্রম ঘটনা। একই দিনে সৌদি আরব ও বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বিশ্বের প্রায় সব মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথাও বলছেন তারা। পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন জানিয়েছে, আগামী 29শে মার্চ পবিত্র শাওয়াল মাসে চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 30শে মার্চে চাঁদ দেখা যাওয়া এবং পরদিন 31শে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদের অবস্থান, সূর্যের সঙ্গে এর কৌণিক বিভাজন, সূর্যাস্তের সময়, উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে দেখা গেছে বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 30শে মার্চ চাঁদ দেখা যাবে। ফলে এসব দেশে 31শে মার্চ ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরবে আগামী 29শে মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব, কারণ মক্কা চাঁদের বয়স সেদিন সূর্যাস্তের সময় প্রায় 5 ঘন্টা হবে। এর ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে 30শে মার্চ চাঁদ দেখা যাবে। সেই হিসেবে সেসব দেশে মুসলমানরা 31শে মার্চ ঈদ উদযাপন করবেন। বাংলাদেশেও ওই দিন তথা 31শে মার্চ ঈদ হতে পারে, কারণ বাংলাদেশের আকাশে 30শে মার্চ সন্ধ্যায় নবচন্দ্রের বয়স হবে 25 ঘন্টা 16 মিনিট, যা কিছুটা ছোট হলেও খালি চোখেও দেখা যাবে। আওয়ামী লীগকে কি ভোট করতে দেওয়া উচিত, কি বলছেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই। যে পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে, ক্ষমতা না চায় এবং তাদের বিচার না হয়। পার্থ বলেন, বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে, না হলে আওয়ামী লীগকে আবার পরে বলবে আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ডক্টর ইউনূস বলুক, মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যেসব জেলা, উপজেলা বা গ্রামে 5ই আগস্ট ও গত 17 বছর আমার ভাইদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, ওইসব জায়গা আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ইউনূস সরকারকে গালি দিচ্ছেন, আবার বলছেন এই সরকার অবৈধ, তাহলে এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন? পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে। পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্বই নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে। আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, গণহত্যায় চলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি এ ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। সেই দলকে আমরা নিষিদ্ধ করি আর না করি। বিজেপি চেয়ারম্যান বলেন, আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারী না আসে। এই হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে করে আগামীতে তারা আসার আগে 10 বার চিন্তা করে। 75-এর হত্যাকাণ্ড নিয়ে পার্থ বলেন, 1975 সালে 15ই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই, কিন্তু এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। আগামীতে যদি কোনো সরকারকে সফল করতে হয়, তাহলে আওয়ামী লীগের ভুলের বইটা বাদ দিকে রাখতে হবে, আর শুধু দেখতে হবে জীবনে এসব করবেন না, অপমানিত আপনি হবেন না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার, বলছেন রিজভী। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে। রিজভী বলেন, গণঅভ্যুত্থানের সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অনেকেই বলেন যে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচন করার জন্য, নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা, ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন। বিএনপি নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও জনগণের সমর্থন রয়েছে, সকল আন্দোলনকারী দল তাদের সমর্থন দিয়েছে।
গৃহযুদ্ধে ষড়যন্ত্র ফ্যাসিস্ট হাসিনার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইতিহাস বলে স্বৈরাচাররা একবার পালিয়ে গিয়ে আর ফিরে আসতে পারে না। ইতিহাস থেকে আবার এটিও জানা যায় যে বিশ্বের প্রতিটি স্বৈরশাসকই পালানোর পর ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, বারবার, বহুবার, হাজারবার, কিন্তু লাভ হয়নি কখনো। ফ্যাসিস্ট হাসিনারও যেন একই দশা। তিনি পালিয়েছেন ৮ মাস হতে চলল, কিন্তু এখনও যেন দেশে সে প্রধানমন্ত্রী হবেন, আবার আগের মতো স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, সেই ভূত তার মাথা থেকে নামেনি। ভারতে বসে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত তিনি। হাসিনা বাংলাদেশে গৃহযুদ্ধের মহাষড়যন্ত্র করেছেন, সম্প্রতি ফাঁস হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে হাসিনার নামে। জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকার উৎখাতে ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন পতিত স্বৈরাচার হাসিনা। শুধু হাসিনা নয়, তার সাথে আরও ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই মামলাটি করেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। জানা যায়, হাসিনার ওই বৈঠকে অংশ নেন দেশ বিদেশের ৫৭৭ জন। এর মধ্যে ৭৩ জনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ৫০৪ জনের পরিচয় উদ্ঘাটনে কাজ করছে সিআইডি। ফ্যাসিস্ট হাসিনা ২৪-এর গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতের মোদী সরকারের সাথে মিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। হাসিনার বিরুদ্ধে প্রায় ২৫০টি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল, বলছে প্রেস সচিব। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল, ফলপ্রসূ, গঠনমূলক হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে কথা বলেছেন। শফিকুল আলম তার পোস্টে লেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে, ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আরও লেখেন, শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শি জিনপিং বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে তারা, চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবে, বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে গত বুধবার চীনে পৌঁছেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ডক্টর ইউনূসের প্রধান দ্বিপক্ষীয় সফর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।